নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের মুখোমুখি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী। মুখোমুখি অনুষ্ঠানে আমরা নানান বিষয় নিয়ে আসি। বিষয়ের বৈচিত্র্য যেমন থাকে, সেই সঙ্গে সঙ্গে আমাদের অতিথিদের বৈচিত্র্যের পরিমাণটাও খুব একটা কম নয়। বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন বিখ্যাত মানুষ, গুণী মানুষ, তাদের সঙ্গে আমরা কথা বলি এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। অবশ্যই সেটা সমকালীন বিষয় হতে হবে। আর সেই সমকালীন বিষয়ে এই মুহূর্তে নজর রাখতে গেলে আমরা যেমন দেখতে পাচ্ছি আর.জি. কর কাণ্ডের তদন্ত চলছে এবং সুপ্রিম কোর্টের আরও একটি শুনানির দিন এগিয়ে এসেছে একদম। সেখানে কি রায় বেরোয়, কী নির্দেশ দেন আদালত, সেদিকে আমাদের নজর রাখতে হচ্ছে। একদিকে যখন এরকম একটি পরিস্থিতি, ঠিক সেই রকম সেই সময়ই আরও একটি বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র। সেই প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে একটা বেশ নরম সম্পর্ক এতদিন পর্যন্ত ছিল, কিন্তু সেই সম্পর্কটা এখন কি গরম সম্পর্কে পরিণত হচ্ছে? বোধ হয় না। তার কারণ যথেষ্ট শক্তিশালী একটি রাষ্ট্র ভারতবর্ষ, এবং সেই ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলাটাই যেখানে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের চলার কথা, সেখানে হঠাৎ করে আমেরিকার একটা হাত দেখতে পাওয়া যাচ্ছে। আমেরিকা বড্ড বেশি কাছে টানছে বাংলাদেশকে। তার কারণগুলোই বা কী, সেই বিষয়গুলো এবং সেই সঙ্গে সঙ্গে বাঙালির প্রিয় ইলিশ, সেই ইলিশ শেষ পর্যন্ত বাংলাদেশ দিতে সম্মত হয়েছে। বাংলাদেশের ইলিশ, পদ্মার ইলিশ ভারতবর্ষে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গে এসেছে। সেই বিষয়টাও কিন্তু ওই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে জড়িয়ে যায়। কিন্তু এই সব বিষয়গুলো নিয়ে কার সঙ্গে কথা বলবো? যার সঙ্গে কথা বলবো তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে তো বটেই, সেই সঙ্গে রাজনৈতিক যে পটভূমিকা, সেই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও আলোচনা করে চলেছেন এবং আমাদের সমৃদ্ধ করে চলেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ডক্টর ইমন কল্যাণ লাহিড়ী আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর লাহিড়ী, স্বাগত জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে ডক্টর লাহিড়ীর সঙ্গে আমার সম্পর্কটা আজকের নয়, দীর্ঘদিনের একটা সম্পর্ক। আর সেই সম্পর্কে বারবার আমরা সামনাসামনি হয়েছি। আজকে একটু অন্যরকমভাবে সামনাসামনি হলাম। আমি একদম শুরুটাই করতে চাই একটুখানি বাংলাদেশকে নিয়ে। সেটা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস দায়িত্বপ্রাপ্ত সরকারের মাথায় বসার পর ভারতের সঙ্গে সম্পর্কটা ঠিক কেমন হবে এই নিয়ে একটা টানাপোড়েন চলছিল। এবং সবচাইতে উল্লেখযোগ্য যে বিষয়টা, সেটা হচ্ছে ফেসবুক নামক একটি, ফেসবুক এবং টুইটার, মানে এখন যেটি এক্স, সেখানে নানান রকম পোস্ট যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কটা খুব খারাপ হয়ে গেছে, এটাই তার থেকে প্রতীয়মান হচ্ছিল। মানুষ সেরকমটাই বুঝছিলেন, সাধারণ মানুষ, আমার মতন সাধারণ মানুষ। কিন্তু আদতে বাংলাদেশ যত শক্তিশালী রাষ্ট্রই হোক না কেন, সেখানে যত শক্তিশালী দায়িত্বপ্রাপ্ত সরকারি বসুক না কেন, তারা সকলেই জানেন যে ভারতের সঙ্গে সম্পর্কটা ঠিক রাখা প্রয়োজন। এই মুহূর্তে কি সেরকমটাই মনে হচ্ছে? জানতে চাইব। বাংলাদেশের যে জিওপলিটিক্স, মিয়ানমার বাদ দিলে বাকি অংশটাই ভারতবর্ষ। এবার এই জিওপলিটিক্যাল সিচুয়েশনে অন্যদিকে বে অফ বেঙ্গল, যদি এমন কোনো অঘটন ঘটে তাহলে তাদের মিয়ানমারে যেতে হবে এবং আশ্রয় নিতে হবে। মিয়ানমারের যে সমস্যা, সেটা কিন্তু আরও বেশি দীর্ঘতর এবং তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও খারাপ। যেটা ঘটনাটা ঘটেছিল বাংলাদেশের প্রেক্ষাপটে, যে শেখ হাসিনার ভারতে চলে আসা এবং যে অভ্যুত্থানটা সেখানে হয়েছিল, প্রাথমিকভাবে প্রশ্নটা হচ্ছে কোটা বিরোধী একটা আন্দোলন, সেটা একেবারে একটি সার্বভৌম রাষ্ট্রের আভ্যন্তরীণ আন্দোলন। সেখানে ভারত বিরোধী স্লোগান হবে কেন? ভারত তো সেই আন্দোলনে কখনোই মদত দেয়নি, বা ভারত তো বলেনি তোমরা আন্দোলন করো, বা ভারত তো কখনোই নির্বাচন করতে বাধা দেয়নি, বা তাদের রাষ্ট্রপ্রধান কী হবে সেখানেও ভারত সেই প্রক্রিয়ায় কোনো বাধা দেয়নি। আভ্যন্তরীণ বিষয়, যেটাকে বলা হয় দ্য স্ট্র্যাটেজি অফ নন ইন্টারফারেন্স আন্তর্জাতিক সম্পর্কের ভাষায়, সেটা ভারত কোনোদিন সারা জীবনই অনুসরণ করেছে বাংলাদেশের ক্ষেত্রে। যদি না হতো, পৃথিবীর কোনো দেশ একটি রাষ্ট্রের স্বাধীনতা সংগ্রামে যুক্ত ছিল এবং সেনাবাহিনী সেখান থেকে তুলে নিয়েছে খুব সহজে, তা হয়নি। জাপানেও হয়নি, থাইল্যান্ডেও হয়নি, বিভিন্ন সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি, আফ্রিকা বা অন্যান্য অঞ্চলগুলোতে সরায়নি। আমরা ৭১-এর পর একটা দিন বেশিও যখন তারা স্বাধীনতা অর্জন করেছিল, আমরা সেনাবাহিনী রাখিনি। উল্টে
বহু শরণার্থীকে আমরা এখানে আশ্রয় দিয়েছিলাম, তারা ধীরে ধীরে ফিরে গেছেন বাংলাদেশের মাটিতে ৭১ সালের পরবর্তী সময়। আবার এটাও মাথায় রাখতে হবে যে ৪৭-এর স্বাধীনতার পর, দেশভাগের পর যখন ইস্ট পাকিস্তান হলো, বাংলাদেশ তখনও তৈরি হয়নি, অনেক রিফিউজি ভারতবর্ষে এসেছিল, তারা হিন্দু। এবং পরবর্তীকালে ৭১ সালে যে আন্দোলন হয়েছিল, শান্তনু তুমি আরও ভালো করে জানো, যে অংশুমান রায় থেকে শুরু করে গৌরপ্রসন্ন বাবু, তারা কিন্তু রামগড়ের রাস্তায় বসে গান লিখেছে একটি, মুজিব থেকে লক্ষ্য, মুজিবের যে কণ্ঠ। তখন তারা ধর্মটা কোনোদিন আনেনি এবং কোনোভাবেই সেখানে ধর্মযুক্ত ছিল না, সেখানে ভাষাযুক্ত ছিল। ৫০-এর দশকে যে আন্দোলন শুরু হয়েছিল মুজিবের নেতৃত্বে এবং পরবর্তীকালে ৭১ সালে যে ভাষা আন্দোলনের ভিত্তি দিয়ে বাংলাদেশের জন্ম, সেখানে ভারতবর্ষের অবদান ছিল। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষদের অবদান ছিল, যখন বেতার বাংলা বলে কলকাতা থেকে দূরভাষে বলা হচ্ছে। দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, উপেন তরফদার এবং উপেন তরফদার তখন একটা পুল রেকর্ডার নিয়ে ওই গানটি অংশুমান রায়ের ওখান থেকে রেকর্ড করে সেই গানটি, এবং সেটি পরে তার মার্চ মাসের বিখ্যাত যে লেকচার, সেখানে ব্রডকাস্ট করা হয় কিছুটা অংশ সেই গানের। আজকে সে গান বিখ্যাত গান। তো ভাষা ছাড়া ধর্ম বা অন্য কোনো বিষয় সেই সময় ভারতবর্ষের কোনো আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার দায়িত্ব ছিল না এবং করেও নি। ৭১ সালে যুদ্ধবন্দী ছিল পাকিস্তানের ২ লক্ষের কাছাকাছি মানুষ। তখন কিন্তু আমরা শান্তিপূর্ণ অবস্থায় রাশিয়ার মধ্যস্থতায় সিমলা এগ্রিমেন্ট সাইন করি এবং সৈন্যদের ফিরিয়ে দিই। আমরা সেদিনই কাশ্মীর নিয়ে নিতে পারতো ভারতবর্ষ, নেয়নি। তাহলে এটা তো ভারতবাসী হিসেবে, বাঙালি হিসেবে আমাদের পাওনা ছিল না যে ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি, এইটা তো আমাদের পাওনার কথা নয়, অন্তত বাংলাদেশের মানুষের কাছ থেকে। তারা যেটা শুরু করেছিল, সেখানে ছাত্রদের মধ্যে সামনে এগিয়ে দিয়ে অনেকগুলো শক্তি, যারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র মানে না, যারা কসমোপলিটানিজম মানে না, যারা মাল্টিকালচারালিজম মানে না, এই ধরনের শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠেছে। জামাত, বিশেষ করে জামাত। এখন দেখা যাচ্ছে বিএনপিও তেমনভাবে সক্রিয় নয়। জামাত এবং জঙ্গি সংগঠনগুলোর যে কার্যকলাপ, তারা ভুল বুঝিয়ে মানুষকে খেপিয়ে তুলেছিল এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এটা খুব দুর্ভাগ্যজনক যে জাতির পিতার মাথায় চেপে তার মূর্তি ভাঙা বা রবীন্দ্রনাথের বিরুদ্ধাচরণ করতেই পারে কেউ, সেটা কোনো আপত্তি নেই, গণতান্ত্রিক পরিকাঠামোতে করা যেতে পারে, সমালোচনা হতে পারে, কিন্তু তাকে ছিঁড়ে ফেলে দেওয়া, গীতাঞ্জলি পুড়িয়ে দেবে, এগুলো তো কোনো সুস্থ সমাজ ব্যবস্থার লক্ষ্য নয়। রবীন্দ্রনাথ তো আন্তর্জাতিক স্তরে কালচারাল সেন্টারে অত দুষ্প্রাপ্য নথি সব পুড়িয়ে ফেলে, বহু দুষ্প্রাপ্য ছবি সব নথি পুড়িয়ে দিল। তাহলে আমি ইতিহাসকে লঙ্ঘন করলাম। আমরা ঠিক যেভাবে বাবরি মসজিদ ডিমোলিশনটাকে কন্ডেম করি, আমরা কখনোই চাই না একটা ঐতিহাসিক যে স্থাপত্য সেটা ধ্বংস হোক। ইন্টারন্যাশনাল সেন্টারটাও কিন্তু একটা ঐতিহাসিক স্থাপত্য, সেটাকে ধ্বংস করে ফেলা হলো। তো এই মানসিকতা কোনো আধুনিক রাষ্ট্র ব্যবস্থার মানুষের মানসিকতা হতে পারে না, এবং সেখানে তার প্রধানমন্ত্রীকে পছন্দ হয় না বা তাদের পছন্দ নয়, তারা ভোট করুক, তারা ভোটে দাঁড়াক, তারা অন্যান্য ব্যবস্থা নিক। একটা রাষ্ট্রপ্রধানকে ভারতবর্ষে পালিয়ে আসতে হবে কেন? যারা এত বেশি জাগ্রত, এত বেশি উন্নত, যারা নজরুলকে জাতীয় কবি হিসেবে মানেন, তাহলে সেই রাষ্ট্রের কাছ থেকে এটা কখনো কাম্য ছিল না। ওরা যেটা বোঝেনি, এবং বহু গান যেমন বুবু যান আপনি ভারত চলে যান, তা ভারত কিসের বিরোধিতা করেছে বাংলাদেশের? আজকে বাংলা ভাষা যে বাংলাদেশকে মানুষ চেনে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১শে ফেব্রুয়ারি ইউনেস্কো দ্বারা স্বীকৃত, সেটা ভারতবর্ষের পাশে ছিল বলেই সেটা সম্ভব হয়েছে। সারা জীবন চিরকাল বাঙালির মননে বাংলাদেশ কখনো আলাদা ছিল না, আলাদাটা ওরা করলো এই আন্দোলনের মধ্যে দিয়ে। এটা তারা শুরু করেছে। বাঙালি চিরকাল, পশ্চিমবঙ্গের মানুষ, কলকাতার মানুষ বাংলাদেশের পাশে ছিল। কিন্তু আমার দেশকে যখন আঘাত দেওয়া হচ্ছে অন্য দেশের মাটি থেকে, যেখানে আমাদের কোনো দোষ নেই সার্বিকভাবে, ২০ সালের পরবর্তী সাল ১৪-১৫ লক্ষ ভিসা অসুস্থ মানুষদের জন্য ভারত সরকার দিয়েছে এখানে চিকিৎসা করতে আসার জন্য। তো অনেকে হয়তো বলবে যে আমরা ব্যবসা করছি, আধুনিক চিকিৎসা স্বাস্থ্যটাও তো, পরিষেবাটাও তো দেওয়া হচ্ছে। আবার একই সঙ্গে বহু মানুষ কলকাতা স্টেশনে নেমে বাংলাদেশ থেকে এসে কত সাধারণ মানুষ কত সরকারি হাসপাতালে চিকিৎসা পান, সেটার ভলিউমও কিন্তু অনেক। বর্ডার এলাকার মানুষ যাদের পয়সা নেই, অর্থ নেই, তারা কোনো প্রকারে কলকাতায় ঢুকে এসে এই চিকিৎসা তারা নেন। তো এই পরিস্থিতিতে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, এটা ভারত বিরোধী উত্থান না হলেই ভালো হতো, এবং একজন রাষ্ট্রপ্রধানকে আধুনিক ব্যবস্থায় কেন পালাতে হবে
তার বিচার হতে পারত, তিনি স্টেপ ডাউন করতে পারতেন। বহু প্রধানমন্ত্রী ভারতবর্ষে হয়েছেন, কিন্তু তার প্রধানমন্ত্রী তো যাওয়ার পর তাকে কখনো অপমান করা হয়নি, অ্যাটলিস্ট তার বাসভবনটা রানস্যাক করা হয়নি। আভ্যন্তরীণ সমস্যা তাদের সমাধান করা উচিত, সেখানে ভারতের কিছু করণীয় নেই। এবং এখানে আমার একটা কথা বলবার আছে, সেটা হচ্ছে ওপার বাংলার যে আন্দোলন, সেই আন্দোলনের আঁচটা এদিকেও কিছুটা এসে পড়েছে। এখানেও বাংলাদেশে এরকম একটা গণ অভ্যুত্থান হয়েছে, অতএব পশ্চিমবঙ্গের বিরোধী যারা, পশ্চিমবঙ্গে যারা বিরোধী শক্তি, তাদের কারোর তরফ থেকে এরকমটা শুনতে পাওয়া যাচ্ছে যে বাংলাদেশে যেমন হয়েছে এখানেও তেমনি হবে, এরকম একটা কথা। এটা অনেক স্বপ্ন। ভারতবর্ষের মানুষ গণতন্ত্রটা বোঝে, আর কিছু না বুঝুক। এবং আমরা যতগুলো ইলেকশন প্যাটার্ন দেখেছি, আমি নাম বলতে চাই না, এমন জায়গায় ধর্মস্থানে যেখানে একটা দল মনে করে তারা জিতবে, উল্টে সেখানেও তারা কিন্তু মানুষ ভোট দেয়নি। তো ভারতবর্ষের গণতন্ত্র ভারতের মানুষ রক্ষা করে, এখানে গণ অভ্যুত্থান হবে। উত্তরপ্রদেশের অযোধ্যার কথা বলতে চাইলে, হ্যাঁ হ্যাঁ, যেটা নিয়ে এত রাজনীতি। অযোধ্যা মন্দিরের 50 কিলোমিটারের মধ্যে কোথাও বিজেপি জেতেনি না, এটা সেখানে হিন্দু ভোটার সবচেয়ে বেশি। তারা কেন ভোট দেয়নি? আমাকে গরিব মানুষের কথা ভাবতে হবে প্রথমে, মননে। এই না ভাবলে আমি একটা সুপারস্ট্রাকচার তৈরি করে দিলাম, নিষ্ঠা নেই, সেটা হয় না। আগে নিষ্ঠা তৈরি করলে ওপরটা করা যায়। আর যেটা ওরা ভাবছে যে গণ অভ্যুত্থান এইভাবে বিরোধিতা করা যায়, সেটা হয় না, ভারতবর্ষের প্রেক্ষাপটে হয় না। কারণ একটা ঘটনা যেটা ঘটেছে পশ্চিমবঙ্গের বুকে, সেটা একদিনের ঘটনা নয়, সেটা 10 বছরের ঘটনাও নয়, সেটা বছরের পর বছরের ঘটে যাবার ঘটনার একটা স্পার্ক হয়েছে, দশকের পর দশক। এর দায়, যেমন থানা থেকে আসছি বলে শান্ত, তুমি দেখেছো সিনেমাটা, একটি মৃত্যুর পর কে দায়ী সেটা কিন্তু কেউ নির্ণয় করতে পারছিল না। সমাজ ব্যবস্থাটা সার্বিকভাবে যে দুর্নীতি, সেটা একা কারোর পক্ষে করা সম্ভব নয়। এবং সেটাকে অ্যাড্রেস করার জন্য অবশ্যই যে আন্দোলনটা হয়েছে সেটা জরুরি ছিল। 14 তারিখের আন্দোলনে যখন সাধারণ মানুষ পথে নেমেছে, স্বতঃস্ফূর্ত ছিল, কিন্তু সেখানে কিন্তু কোনো গাড়ি ভাঙা হয়নি। মানুষ যখন নেমেছে, মানুষ জানে কোনটা ঠিক, ভারতবর্ষের মানুষ কোনটা ভুল। আর যখনই দেখেছে এটা পলিটিসাইজেশন হচ্ছে, সাধারণ মানুষ কিন্তু সরে গেছে। সাধারণ মানুষ এখনো ক্ষোভে, তাদের মনে হয়েছে তাদের বাড়ির মেয়ের মৃত্যু ঘটেছে, মানে নিজের মেয়ের মৃত্যু ঘটেছে, নিজের বোনের মৃত্যু ঘটেছে। কিন্তু পলিটিসাইজেশনটা এবং রাষ্ট্র ব্যবস্থাকে অচল করে দেওয়াটা, এটা কখনোই ভারতবর্ষের গণতান্ত্রিক পরিকাঠামো যা বলছে তাতে সম্ভবপর নয়। এটা যদি ভাবে, এটা ভুল। গণ অভ্যুত্থান বা গণজাগরণ যে নামেই ডাকি না কেন, আরজি করের ঘটনার পর সেটা পশ্চিমবঙ্গের মানুষ যেমন দেখেছে, তেমনি পূর্বাঞ্চলের মানুষ দেখেছে, মানে এই ভারতের পূর্বাঞ্চলের মানুষ দেখেছে। সেই সঙ্গে সঙ্গে গোটা ভারত জুড়ে তো বটেই, ভারতের বাইরেও সেই গণ অভ্যুত্থানের রেশটা দেখতে পাওয়া গেছে। কিন্তু এই গণ অভ্যুত্থান বা গণজাগরণ যে নামেই ডাকা হোক না কেন, এরকম কোনো গণজাগরণ ইদানিংকালে দেখতে পাওয়া গিয়েছে কি? আমি তো বললাম নজিরবিহীন। একটা সরকার 10 বছর 13 বছর সরকার চালিয়েছে, 15 বছর সরকার চালাতে পারে, তারও আগে কেউ না কেউ সরকার চালিয়েছেন, তারও আগে স্বাধীন হয়েছে তো 47 সালে, ঠিক 75 বছর ধরে, তারও বেশি সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দল দেশ পরিচালনা করেছেন। আজকে মানুষের যে ক্ষোভ, আমরা রাষ্ট্রবিজ্ঞানে নিচ্ছি, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় মাইক্রো প্যারামিটার, ম্যাক্রো প্যারামিটার। লড়াইটা হয়ে গেছে আমার চাহিদা, আমার অস্তিত্ব, আমার সিকিউরিটি, আমার নিরাপত্তা, আমার খাদ্য, আমার চিকিৎসা, তার সঙ্গে রাষ্ট্র ব্যবস্থা। এই যে বিভেদটা হচ্ছে, এটা আবার মানুষই কিন্তু ঠিক খুঁজে বার করবে পথটা কি, ভারতবর্ষের মানুষ খুঁজে বার করবে। এটা নজিরবিহীন আন্দোলন। কিন্তু এখন কি খুঁজে বের করবার মতন অবস্থায় আছে, নাকি বেশ কিছুটা কেউ এরকম অভিযোগ করছেন যে এটা পুরোটাই হুজুগ হয়ে গিয়েছে, এখন সবাই নেমে পড়ছে, ওরাও নেমেছে তাই আমরাও নামি? আমার মনে হয় শান্তনদা, এই লড়াইটাই তো বন্ধ করা দরকার। ওরা এবং আমরা, সমাজ কারোর একা নয়। যে কোনো সুস্থ আধুনিক সমাজ ব্যবস্থায় সুষ্ঠু পরিকাঠামোতে নির্বাচন হয়, একজন নির্বাচিত হবে, আরেক দল বিরোধীতে থাকবে, এটাই গণতন্ত্রের নিয়ম, এটাই আমাদের সংবিধানের যারা রচয়িতা তারা করে গেছেন। লড়াইটা যদি এই জায়গায় চলে যায় যে আসল ইস্যুটাকেই অ্যাড্রেস করা হচ্ছে, আসল ঘটনা একটা মৃত্যু, মর্মান্তিক মৃত্যু, তার তদন্ত না চেয়ে যদি আমি এখন বলতে শুরু করি আমার ফ্যান নেই, লাইট নেই, পাখা নেই, ঘরে খেতে পাচ্ছি না, চাল নেই, ডাল নেই, দুটো ইস্যুটা আলাদা। একদম ইস্যুগুলো গুলিয়ে ফেলা হচ্ছে।
নিরাপত্তা যদি এক জায়গায় হয়, নিরাপত্তা সব জায়গায় হবে। সেখানে সাংবাদিকদের নিরাপত্তা দরকার, সেখানে শিক্ষকদের নিরাপত্তা দরকার, ডাক্তারদের নিরাপত্তা দরকার, একজন মানুষ যাকে রাত্রিবেলা ওষুধ আনতে হচ্ছে তার নিরাপত্তা দরকার। তো এই নিরাপত্তা বলায় কোনো একক সংখ্যক মানুষের হতে পারে না, এটা বহু মানুষের একটা বিষয়। তো এটাকে কুক্ষিগত করার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। আমরা যে যারা পাবলিক ইনস্টিটিউটে কাজ করি, যারা পাবলিক ইনস্টিটিউটে পরিচালনা করি, বিভিন্নভাবে ছাত্রছাত্রী পড়াই, বা কেউ চিকিৎসা করেন বা অন্য পরিষেবার সঙ্গে যুক্ত, তারা জানেন যে পাবলিক বডিগুলোর ইনফ্রাস্ট্রাকচার কী। মানুষের ট্যাক্সের টাকা মাইনে হয়, মানুষের ট্যাক্সের টাকায় পাবলিক ইনস্টিটিউট গড়ে ওঠে। এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সবার, এটা কারোর একক দায়িত্ব নয় বা কোনো গোষ্ঠীর একক দায়িত্ব নয়। কারণ আজকে একটি এরকম একটা বিশ্ববিদ্যালয় বা পাবলিক ইনস্টিটিউট বা হাসপাতাল বজায় রাখলে আমারই আগামী প্রজন্ম তারই হয়তো জরুরি হয়ে পড়বে। একদম, আমরা যেটাকে জাতীয় সম্পত্তি বলি আর কি, জাতীয় সম্পত্তি রক্ষা হয়ে পড়বে। শুধু ধ্বংসাত্মক কোনো নীতি সুপার কম্পিউটারের যুগে তো গ্রহণযোগ্য নয়, স্বার্থপরতা গ্রহণযোগ্য নয়, কিন্তু যেখানে ঘুণ ধরে গেছে সেটাকে তো অ্যাম্পিউট করতে হবে, সেই ঘুণগুলো খুঁজে বার করতে হবে। সেটা আমার যা মনে হচ্ছে, সার্বিক আমাদের তোমারও তাই মনে হচ্ছে, আমরা মোটামুটি বুঝে গেছি হয়তো ভুলটা কোথায় হয়েছিল বা দোষটা কোথায় আছে। এটাকে অ্যাড্রেস করতে হবে, সরকারের দায়িত্ব নিয়ে অ্যাড্রেস করতে হবে। কারণ আমার এর সঙ্গে তো আমার বহু মানুষের জীবিকা নির্ধারিত, জীবন 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 নির্ধারিত। আমি একটা ভুল করতে গিয়ে আরেকটা ভুল করতে পারি না। যেমন আমার এই জায়গায় আরেকটা কথা বলবার আছে, সেটা হচ্ছে গণতন্ত্রের যেমন শাসকের, মানে যারা দায়িত্বে এলেন, চেয়ার পেলেন, তাঁদের যেমন দায়িত্ব আছে, তেমনি একটা দায়িত্বশীল বিরোধীর জায়গাও আছে। গণতন্ত্রের বিরোধীদের, আমি সার্বিকভাবে বলছি, সেই বিরোধীদের দায়িত্বটা কোথাও কোথাও ঠিকঠাক বিরোধিতা হচ্ছে না, এরকমটা মনে হয় কি? কারণ আমি এই যদি আরজিকর ইস্যুটাতেই বলি, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যারা বিরোধী শক্তি, যারা মানে প্রবলতর বিরোধী শক্তি, অন্যরা অনেকটাই ক্ষীণবল, কারণ তারা বিধানসভায় নেই তেমনভাবে, কিন্তু যারা বিধানসভায় রয়েছেন, যাদের নাম্বার রয়েছে, তারা হঠাৎ করে আন্দোলনটাকে নিয়ে চলে গিয়েছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই সেই ইস্যুতে। ইস্যুটা নির্যাতিতার বিচার চাই নয় এই মুহূর্তে, ইস্যুটা স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে, যেখানে তুমি এইমাত্র বললে যে ঘুণ ধরে গিয়েছে, সেগুলোকে অ্যাম্পিউট করা দরকার বা কোথাও কোথাও ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে তোলা দরকার, সেই জায়গাতে নয় এই মুহূর্তে। এই মুহূর্তে হঠাৎ করে যেমনটা কয়েকদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওরা বিচার চায় না, চেয়ার চায়, সেই জায়গাটাতেই কি চলে যাচ্ছে আন্দোলনটা? ধরুন মুখ্যমন্ত্রী নিয়ে যাওয়া হচ্ছে, ধরুন মুখ্যমন্ত্রী পদত্যাগ করলেন, করেই দিলেন, ধরেন দেওয়া যেতে পারে, কি হবে? উই পোকা ধরলে বইটাকে কি বাঁচানো যাবে? যাবে না তো। মুখ্যমন্ত্রী এখানে কি করবেন? গুণ তো সব জায়গায়, সেটা যেটা ধরে আছে। এই সংঘর্ষের কবিতা মনে পড়লো, যে আরো ছোট হয়ে নেমে পড়ুন মুসলিম, তুমি ভালো বলতে পারো কবিতার লাইনগুলো। তার কত ছোট হবে? এইখানে মুখ্যমন্ত্রী কোথা থেকে আসছেন? এত প্রশাসনিক মুখ্যমন্ত্রীর এটা দায় নয়, দায় নিশ্চয়ই আছে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, কিন্তু মুখ্যমন্ত্রীর একার পক্ষে এত বছরের এই পরিচালনার ব্যবস্থা প্রতিটি মানুষকে লক্ষ্য করা কি সম্ভব? এবং সেটাকে এক লহমায় বদলে দেওয়া, সেটা এক লহমায় বদলে দেওয়া সম্ভব? যদি এত মানুষ এত কিছু জানতো, এগুলো আগে কেন পাবলিক স্পেয়ারে বলা হয়নি? কোথায় ভয় ছিল? তাহলে মৃত্যুটা ঘটতো না। আমাদের আন্দোলন এখানে যদি কোনো কিছু হয়, যেটা আমরা তক্ষণই অ্যাটেন্ড করি, আমাদের এখানে বহু ঘটনা ঘটে গেছে, পরের দিনের মধ্যে প্রায় বহু লোক অ্যারেস্টেড হয়েছে, এবং যারা তাদের জেরা হয়েছে। অ্যাকশনটা কে নেবে? অ্যাকশন টেকিং পার্টটা, ইমপ্লিমেন্টেশন, ডিম্যান্ড সব থাকলো, কিন্তু আউটপুটটা তো একটা অ্যাকশন টেকেন হয়। তা উনি একা কি করবেন? আমরা বদলেছি কি? একজন মানুষ ভাবতো সারা পৃথিবীটাকে বদলে দেব। বহুদিন পর দেখা গেল যে পৃথিবীর তো কিছু বদলাইনি। তখনও ভাবলো ঠিক আছে, এই পাড়াটাকে বদলে দেশটাকে বদলে দেব। দেশও বদলালো না বহু বছর বাদে। আরও কিছুদিন গেল, তখন সে ভাবছে যে না না, পাড়াটাকেই বদলায়। তো মৃত্যু মুখে দেখছে পাড়ারও একটা লোক বদলানো, তখন সে বুঝলো নিজেকেই বদলানো হয়। আমার মনে হয় আমাদের প্রত্যেকের আত্মপ্রশ্ন করা উচিত, নিজেকে প্রশ্ন করা উচিত
যে যেটা বলছি বা যেটা করছি বা যেটা করা উচিত সবটা কি ঠিক, আমি কাউকে আলাদা করছি, আমি নিজেকেও তার মধ্যে অন্তর্ভুক্ত করছি, কালেকটিভলি আমাদের প্রশ্ন করা উচিত যে আমার দায়টা কোথায়, দায় আমরা এড়িয়ে কতটা দূর যেতে পারবো বা দায় এড়ানো উচিত কিনা। একা মুখ্যমন্ত্রী কেন, 25 জন মুখ্যমন্ত্রী থেকেও এই সমস্যার সমাধান করতে পারতেন না। যখনই ঘুণ ধরবে সেটা সঙ্গে সঙ্গে যদি আমি স্প্রে না করি, অ্যাম্পিউট না করি, পচন ধরলে হাতটা তো পচে যাবে যদি আমার একটা জায়গায় পচন ধরে এবং সেটা যদি চিকিৎসা না করাই। এখন চিকিৎসার প্রয়োজন হয়েছে। শুধু একটা আঙুল পচলেই হবে না, সেটা ক্রমে হাতটাকে এবং সারা শরীরটাকে পচিয়েছে। এখন সময় হয়েছে এবং আমি আশা রাখবো মাননীয় মুখ্যমন্ত্রী সেটা বুঝেছেন যে সতর্কতাটা কোথায় কোথায় অবলম্বন করা উচিত। আমার শ্রদ্ধেয় প্রয়াত আবৃত্তিকার নীলাদ্রিশেখর বসুর একটা কবিতার কথা মনে পড়ে গেল। পৃথিবীর কোল যেটা ঘুণ ধরে হয়ে গেছে ছারখার, হয়তো বা থ্রাইসিসে, হয়তো থ্রম্বোসিসে, হয়তো বা পুরোপুরি ক্যান্সার। কোথায় কোথায় ক্যান্সার হয়েছে, কোথায় কোথায় ঘাগুলো হয়েছে, সেগুলোকেই খুঁজে বের করতে হবে। এখন আমি আর একটা প্রসঙ্গে একটুখানি আসবো, সেটা হচ্ছে এই ইউনিভার্সিটির সঙ্গে, অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার সম্পর্কটাও দীর্ঘদিনের। একসময় ছাত্র, পরবর্তীকালে কিছুদিন পড়িয়েওছি গেস্ট লেকচারার হিসেবে, ইমন সবই জানে। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে পড়াশুনো এবং তারপর কর্মক্ষেত্র, তারপর বৃহত্তর ক্ষেত্র, সব কিছুতেই একটা কথা খুব বেশি করে উঠে আসছে, যেটা এই আরজিকর প্রসঙ্গে উঠে এলো, সেটা হচ্ছে থ্রেট কালচার, কোট আনকোট। এই থ্রেট কালচারটা মানে সেই র্যাগিং থেকে শুরু, সেই র্যাগিং সমানে চলেছে, মানে সেই ট্র্যাডিশন সমানে চলেছে মতোই সেই র্যাগিং সমানে চলেছে। কি র্যাগিংটা একটা ব্যাধি, থ্রেট কালচার। এই যে আমার এখানে দেখবেন একদগুলো চিঠি রাখা আছে, এটা কোনো ছাত্রছাত্রী দেওয়া থ্রেট কালচারের চিঠি অবশ্যই। আচ্ছা। এবং আমরা প্রতিনিয়ত যে কালচার যাদের শক্তিশালী মনে করছি, দল মত নির্বিশেষে আমি কথা বলছি, রুলিং পার্টি অপোজিশন আমি এর মধ্যে যাচ্ছি না, যার যেখানে ক্ষমতা সেটা কায়েম করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের প্রায়োরিটি কাজ ছাত্রছাত্রীদের বাঁচানো, ছাত্রছাত্রীদের বাঁচিয়ে রাখা, আমরা সে চেষ্টা করছি। কিন্তু যাদের সেটা কাজ নয় তাদের সঙ্গে লড়াই তো আমরা 24 ঘন্টা করছি। এটা তো একার কোনো রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা নয়, এটা তো আমাকে করতে হবে যে কোথায় কোথায় সমস্যাটা হচ্ছে সেই জায়গাটা আইডেন্টিফাই করা এবং সংঘবদ্ধ থাকা, প্রাতিষ্ঠানিকভাবে এবং সংঘবদ্ধ থাকা। আজকে যদি একটা অঘটন ঘটে এবং আমি যদি বলি শিক্ষামন্ত্রীর এই কি বলে পদত্যাগ চাই, সেটা যুক্তিসঙ্গত নয়। যুক্তিসঙ্গ এটাই যেখানে যেখানে হচ্ছে সাহসিকতার সঙ্গে সেটাকে ডিল করা। আমরা করিনি তা নয়, আমরা কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যার সম্মুখীন হচ্ছি। আপনারা দেখবেন বিভিন্ন রকম সমস্যা হয়। হ্যাঁ, এমনিতে আমাদের বিশ্ববিদ্যালয় ঘটনাবহুল বিশ্ববিদ্যালয়, হ্যাঁ সমস্যা হয়, কিন্তু আমরা অ্যাটেনশন দিই, অ্যাটেন্ড করি। যদি ওটা না করতাম, একের পর এক ঘটনা যেটা গত বছর ঘটে গেছে সেটা হয়তো ঘটে গেল, আমাদের সামনে আসেনি। তারপরে আমরা যেভাবে মুখর হয়েছি এবং পরবর্তী সময় শিক্ষকরা থ্রেটেন ফিল করে, বেশিরভাগ সময় ছাত্রছাত্রীর কাছ থেকে নয়, ক্ষমতার কাছ থেকে। আমি মানে বেশ অনেকক্ষণ ধরে ব্যস্ত করে রেখেছি। একটা বিষয়ে একটুখানি আসতে চাইছি, সেটা হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কিংবা শিক্ষকতার দিকে খুব বেশি সময় দিতে হয় বলে গবেষণার কাজ সব কিছুই আছে। আমি দেখলাম কয়েকদিন আগে ছোটদের জন্য বই লিখেছো, এবং মানে একেবারে যারা রাষ্ট্রবিজ্ঞান পড়াশুনো শুরু করেছে। এই মুহূর্তে একটা জিনিস খুব দেখা যাচ্ছে এমন, সেটা হচ্ছে যে ফেসবুক, টুইটার বা এই জাতীয় ইনস্টাগ্রাম অনেক রকম মাধ্যম ছড়িয়ে পড়েছে। তাতে করে কেউ কেউ স্বঘোষিত সাংবাদিক হয়ে যাচ্ছেন, কেউ কেউ স্বঘোষিত শিক্ষক হয়ে যাচ্ছেন, কেউ কেউ রাষ্ট্রবিজ্ঞানটা আমাকে তোমাকেও পড়াতে পারেন এরকম জায়গায় চলে যাচ্ছেন। বিভিন্ন জ্ঞানী মানুষজন তাদের আবির্ভাব হচ্ছে, তারা সকলেই ওই হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ফেসবুক ইউনিভার্সিটির প্রফেসর, লেকচারার, ছাত্র। তো এই জিনিসটা কতটা ক্ষতিকর হয়ে উঠছে সাধারণ মানুষের কাছে, কারণ এটা খুব সুদূর প্রসারী তার একটা প্রভাব রয়েছে এই সমাজ মাধ্যমের। আমি যদি রাগ প্রধান গাইতে যাই, আমার তালিম লাগবে তো, তা তো বটে। আমি তো হঠাৎ করে অন্য টুমরি গাইতে গিয়ে ফিরোজা বেগম হয়ে যেতে পারবো না, বা তবলা বাজাতে পারবো না, বা নিখিল ব্যানার্জি হয়ে যেতে পারবো না। হঠাৎ করে একটা যন্ত্র নিয়ে বসে পড়লাম বাজাতে,
সবটা তালিম লাগে। তুমি যেমন দীর্ঘদিন ধরে তুমি আবৃত্তি করছো, আকাশবাণীর সঙ্গে তুমি সাংবাদিকতা করছো, তোমার একটা তালিম লেগেছে কি প্রশ্ন করতে হয়, এবং তালিমটা চলছে, এবং আমরা সারা জীবন ধরে শিখি। যেদিন আমি ভুলে যাব যে আজকে আমার শেখার কিছু নেই, সেদিন আমার কিন্তু মৃত্যু। স্বামী যেটা কথা বলতেন, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। তুমি যখনই সংকীর্ণ হবে তখনই তোমার মৃত্যু। আরেকটা বিষয় আমরা ভুলে যাই যে শিশু, তুমি যে বললে ছোটদের জন্য বই, আমি দীর্ঘদিন ভেবেছিলাম লিখবো না, আমার মনে হয় এবার লেখা উচিত। তোমার মনে আছে হয়তো ছোটবেলায় আমরা চিচিন ফাঁক দেখতে বসতাম, খেলনার পুতুল কথা বলবে দেখতে দেখতে বসতাম। যখন প্রথম টিভি এলো, জনি সোকা অ্যান্ড দ্য ফ্লাইং রোবট, তখন ইংরেজি একটা বাচ্চাদের শো হতো, হরে করো কম্বা হতো। এই বিষয়গুলো তো শিশু মনকে অ্যাড্রেস করা, ভাবিয়ে তোলা, এবং একই সঙ্গে সত্যিগুলো শিশুর সামনে তুলে ধরা, যেটা ঠিক বা বেঠিক। আমি একদিকে বলবো যে কিছু রকম শিক্ষা দেওয়া যাবে, কিছু রকম শিক্ষা দেওয়া যাবে না, তা হয় না। যুগ পরিবর্তিত হয়েছে, আধুনিকতা বেড়েছে, যুগের সঙ্গে আমাদের পরিবর্তন হতে হবে, নাহলে যুগ আমাদের পরিবর্তিত করে দেবে। একদম। কিন্তু শিশুর মনন, শিশুর ভাবনা, যে একজন যে কবিতা লিখবে সে কবিতা লিখবে, যে গান গাইবে সে গান গাইবে। কিন্তু আমি হঠাৎ করে যদি মনে হয় যে এই বয়সে এসে একটা গিটার নিয়ে বসে পড়ে আমি একটা রাষ্ট্রর কি করছে সেই নিয়ে গান লিখব, লোকে ভাববে এটা তার স্বাধীনতা, ব্যক্তির স্বাধীনতা, বাক স্বাধীনতা। করতেই পারে, স্বাধীনতার নানা বিষয় হতে পারে, কিন্তু তার আগে অন্তত ভেবে বা পড়াশোনা করে সেটা করা উচিত। প্রত্যেকেরই এটা তালিম হয়। মানে আমজাদ আলী খান যেমন একদিনে হয় না, অমিতাভ বচ্চনও একদিনে হয় না, সত্যজিৎ রায়ও একদিনে হয় না, আবার শেক্সপিয়ার রবীন্দ্রনাথও একদিনে হয় না, শঙ্খ ঘোষও একদিনে হয় না। তো প্রত্যেকের একটা তালিম প্রয়োজন হয়, ছন্দের প্রয়োজন হয়। কিন্তু আমি ছন্দহীন কিছু করলে, মানে তাসের দেশের কথা মনে হলো, ওটা ছন্দ পতন। মেটাফরিক্যালি আমি বলছি যে যদি মনে হয় যে ছন্দ পতন হলো, সেই পতনটা নিজের হতে পারে, অন্যকে যদি ক্ষতি করে তাহলে সেটা কিন্তু ভয়ঙ্কর। এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, যে অন্যের যদি ক্ষতি করে। কারণ অনেক সময় এরকমটা হয় যে বিভিন্ন বিখ্যাত ইউটিউবার বা বিখ্যাত ফেসবুকের সমাজ কি বলে যেন ওটাকে, ওই মানে যারা সমাজ প্রভাবী আর কি, সংস্কার, এই শব্দটা না, সংস্কার হয়ে গিয়েছেন আর কি এখন, অ্যাকচুয়ালি সোশ্যাল ইনফ্লুয়েন্সার, তার বাংলা করা হয়েছে সমাজ প্রভাবী। তাদের প্রভাবটা পড়ে কমেন্ট সেকশনগুলোতে, কমেন্টগুলো পড়লে বোঝা যায় কতজন কত রকমভাবে প্রভাবিত হলেন। সেটা কিন্তু যথেষ্ট ক্ষতিকর হয়ে উঠতে পারে। কেউ একজন একটি মানে ধূমপান করতে করতে কোনো একটি কথা বলে দিলেন, বা গিটার বাজাতে বাজাতে বেসুরে কথা বলে দিলেন, এবং তার প্রভাবটা কী পড়লো সেটা পরবর্তীকালে মানুষের সঙ্গে কথা বললে জানা যায়। কিন্তু আমি একটুখানি জানতে চাইব, এবং তোমার সঙ্গে আমার যোগাযোগটা একদম শুরুতে যা নিয়ে হয়েছিল, তার চর্চা কি এখনো চলছে? কবিতা নিজের মতো নাহলে বই, বাচ্চাদের বই লিখতে পারতাম। যখন বাচ্চাদের বই লিখছি তখন তুমি এইটুকু বুঝবে যে বাচ্চাদের সেই সময়টা অন্তত ধরে রেখে রাখার চেষ্টা করছি। দেখো, পুরোটাই তো কবিতা, এবং অনেকে অনেক কিছু। যুববাণীর সময়গুলো মনে পড়ে? হ্যাঁ, মনে পড়ে। যুববাণীর সময়গুলো মনে পড়ে। আমি, তুমি, পিতাজি কোথায় আমি জানি না এখন, পাপিয়া, সবাই মিলে যখন আমরা একসঙ্গে করতাম, সেটা অন্য যুগ ছিল, সময় ছিল। এবং তুমি ভাবো, যুববাণীর একটা প্রোগ্রাম করতে গিয়ে আমরা 3 দিন রিহার্সাল দিতাম, পড়াশুনো করে, স্ক্রিপ্ট, শব্দ চয়ন থেকে শুরু করে, এবং কোনো ভুল শব্দ যেন আরেকটা মানুষের কানে না যায়। নয় ডিকনস্ট্রাক্ট করে দিক সব কিছু, আর নয় নতুন করে তৈরি করুক। যে কোনো একটা মাঝামাঝি তো কিছু হতে পারে না। আমি হাফ জানবো না, হাফ ব্যাখ্যা দেবো, হাফ দেবো না। নয় পূর্ণতা অর্জন করুক, নয় সমাজ তলানিতে যাক, ভেঙে চুরে চুরমার হয়ে যাক, হরিদাস সিদ্ধান্ত বাগিস। কিন্তু সেটাকে আমরা মেনে নেবো? কোথায় মেনে নেবো না? মানাটা উচিত, ভেঙে চুরে চুরমার মানাটা উচিত নয়। ধ্বংসটা কখনোই কাম্য নয়। একদম, কালের নিয়মে যা হবার হবে। একদম। আমি লাস্ট কোয়েশ্চেনে আসবো, যেটা হচ্ছে সময়টা কি খুব উপদ্রুত মনে হচ্ছে? সময়টা, আমরা পুরনো সময়ের কথা বললাম, সেই সময়ের ছেলেমেয়েরা যে সময়টাকে পেত, যে সমাজটাকে পেত, চারপাশটাকে যেমনভাবে পেত, এই মুহূর্তে কি ঠিক তেমনভাবে পাচ্ছে? এতগুলো দশক পেয়ে দায়িত্ব আমাদের নিতে হবে শান্তনদা, তাদের পাওয়াতে হবে। দেখো, এ বিশ্বকে এই শিশুর বাসযোগ্য করে যাবো আমি, সে প্রতিশ্রুতি বা সেই অহংকার, মানে সেই দায়িত্বটা তো আমাদের নিতে হবে। আমরা তো মরে যাইনি, আমরা ওই যুগও দেখেছি, এই যুগও দেখছি। কোনো
শিশু বা কোনো ছেলে মেয়ে তো আলাদা করে কেউ খারাপ নয়, তাদের ভালোটা শেখাতে হবে। এবং এটা আমি বিশ্বাস করব যে দীর্ঘদিনের শিক্ষকতা জীবনের পর অনেকেই ভালোটা শিখেছে, বেশিরভাগ মানুষই ভালোটা শিখেছে। নইলে এই অবস্থায় একটা বাসযোগ্য পৃথিবী হয়তো থাকতোই না। আমরাই হয়তো বাস করতে পারতাম না। শিক্ষকের দায়িত্ব অনেক। শিক্ষক জাতির মেরুদণ্ড, অর্থাৎ পরবর্তী প্রজন্মকে তৈরি করে, মানে প্রজন্মের পর প্রজন্মকে তৈরি করে যান পরপর ওই বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যামঠ তলে যে ছাত্রছাত্রীরা, তাদেরকে তৈরি করেন, তাদেরকে প্রভাবিত করেন। প্রভাব এখন অনেক রকম, কিন্তু সেই প্রভাব থেকে সেই মানুষগুলোকে বার করে এনে, কুপ্রভাব থেকে বার করে এনে সুপ্রভাবের রাস্তায় ফিরিয়ে দেওয়া, সেটাও শিক্ষকের দায়িত্ব। আর সেই চেষ্টা করে চলেছেন ডক্টর ইমন কল্যাণ লাহিড়ীর মতো মানুষরা। অনেক ধন্যবাদ, অনেকটা গুরুত্বপূর্ণ সময় তুমি আমাদের দিলে আজকে। নমস্কার শান্ত। অবশ্যই আমাদের সঙ্গে ছিলেন ডক্টর ইমন কল্যাণ লাহিড়ী। শুধুমাত্র রাষ্ট্রবিজ্ঞান নয়, এই মুহূর্তে রাষ্ট্র, আমরা যেখানে বসবাস করছি, সমাজ, সেই সমাজ এবং আমরা যেখানে বেঁচে রয়েছি সেই সময়, সেই সব নিয়ে অনেক আলোচনা হলো আজকের মুখোমুখিতে। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ। নমস্কার।